Hello Spartans, my name is Shankho Banerjee. In today's video, we will discuss about what CSI Net Life Science exactly is, কারা কারা এই এক্সামিনেশনটা দিতে পারবে, এজ লিমিট কত, এবং শুধুমাত্র তাই না, এতে এই এক্সামটা কোয়ালিফাই করলে কি কি সুবিধা হতে পারে, ফিউচার প্রসপেক্ট কি, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, হোয়াট ইজ দ্য রেমুনারেশন ইফ ইউ কোয়ালিফাই দিস এক্সামিনেশন। এই সমস্ত কিছু নিয়ে আজকে একটা প্রপার ডিটেইল ডিসকাশন আমরা করব। তো লেটস ডাইভ ডিপ ইনটু ইট। ফার্স্ট অফ অল, লেটস সি, প্রথম যে ব্যাপারটা চলে আসে রিগার্ডিং সিএসআই নেট, দ্যাট ইজ এই পার্টিকুলার এক্সামিনেশনটা এটা ইয়ারলি দুবার কন্ডাক্টেড হয়, 2 times a year. One will be tentatively on June, another will be on December. কোনো কোনো ক্ষেত্রে সেটা ডিফার করে যেতে পারে, মানে কোনো সময় জুনেরটা জুলাইতেও হতে পারে, যেমন এবারেই হচ্ছে। ইন দিস ইয়ার দ্য এক্সামিনেশন উইল বি অন July 17th or 18th. I'm stating about all fields of life sciences, all or physical science or chemical science, whatever may be. এই দুটো ডেটের মধ্যে ফেলা হয়েছে। আর নেক্সট এক্সামিনেশনটা টেন্টেটিভলি ডিসেম্বরেই কন্ডাক্টেড হয়। নেক্সট হচ্ছে সাবজেক্ট ম্যাটার কি থাকে। সাবজেক্ট ম্যাটারের রেসপেক্টে যদি বলি, when it comes to subjects, সেখানে লাইফ সায়েন্স, কেমিক্যাল, আর্ট সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ। Rest of the portion we are not discussing. My focus will be solely upon life science. কেন লাইফ সায়েন্সটা বলছি, কারণ অন্যান্য ফিল্ডে যারা যারা মাস্টার্স করছো বা বিএসসি করছো উইথ এনইপি সিলেবাস, দ্যাট মিনস 4+1 প্যাটার্ন, দে আর অল এলিজিবল ফর দিস এক্সামিনেশন। লাইফ সায়েন্সটা অন্যগুলোর থেকে ডিফার করে অনেক অ্যাসপেক্টে। যখন সেটা ম্যাথামেটিক্যাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স বা কেমিক্যাল সায়েন্স হচ্ছে, সেখানে শুধু ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ সেখানকার স্টুডেন্টরাই কিন্তু কম্পিট করছে। বাট ওয়েন ইট কামস টু লাইফ সায়েন্স, সেখানে কিন্তু অনেকগুলো স্ট্রিম কম্পিট করছে এই এক্সামিনেশনটার জন্য। তো সবসময় কিন্তু কম্পিটিশনের রেট এবং নাম্বার অফ ক্যান্ডিডেটস লাইফ সায়েন্সের ক্ষেত্রে ফার বেশি হবে, অ্যান্ড দ্যাট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর দ্য কাট অফ অ্যাজ ওয়েল। তো কাট অফও কিরকম যায় এক্সামিনেশনে, কিরকম এক্সামিনেশন প্যাটার্ন হয়, কি কি ভাগ থাকে, এগুলো নিয়ে আমরা ইভেন্চুয়ালি ডিসকাস করব। তো স্টে উইথ মি নাও। প্রথম ইম্পর্টেন্ট, ওয়াই কোয়ালিফাই সিএসআই নেট, কি জন্য করব? একটা এক্সামিনেশন অল ইন্ডিয়া বেসিসে এমনি এমনি মানুষ কোয়ালিফাই করতে যায় না, দেয়ার মাস্ট বি সাম বেনিফিটস অ্যাটাচ টু ইট। প্রথম কথা হচ্ছে গেটওয়ে টু পিএইচডি। তার মানে সবচেয়ে বেসিক যে অ্যাসপিরেশন নিয়ে একটা স্টুডেন্ট চাইছে যে সিএসআই নেট এক্সামিনেশনটা দেবে, দ্যাট ইজ নান আদার দ্যান পিএইচডি। তার মানে দে উইশ টু অপ্ট ফর হায়ার স্টাডিজ, সেখানে তারা করতে চাইছে। দ্যাট ইজ দ্য ওনলি, that is not the only purpose, that is one of the sole purposes of this examination. Next, definitely এটাকে আমরা কেউ ইগনোর করতে পারবো না, ফিনান্সিয়াল সাপোর্ট। কেন বলছি, ইভেন্চুয়ালি যখন এখনকার জিআরএফ এবং এসআরএফ এর পে স্কেলটা আমি ডিসক্লোজ করব, ইউ উইল গেট অ্যান আইডিয়া যে এই এক্সামিনেশনটা কোয়ালিফাই করলে সেক্ষেত্রে একটা স্টুডেন্ট স্টাইপেন্ড হিসেবে যেটা পায়, সেটা কিন্তু একটা গভর্নমেন্ট জবেরও থেকেও অলমোস্ট ইকুয়াল, অথবা একটু হলেও বেশি, সেটা যদি গ্রুপ ডি বা গ্রুপ সি হয়, সেই কনটেক্সটে বলছি। দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এলিজিবিলিটি। এই এক্সামিনেশনটার ইভেন্চুয়ালি আমরা দেখতে পারবো তিনটে টায়ারে এক্সামিনেশনটা হয়। তো অ্যাপার্ট ফ্রম পিএইচডি and financial support, we are also getting an opportunity to appoint ourselves in any of the universities or institutes or colleges as faculties, as professors. তো সেটারও একটা ডেফিনেটলি অ্যাসপেক্ট রয়েছে এই এক্সামটা কোয়ালিফাই করার ক্ষেত্রে, কারণ পিএসসি হোক বা সিএসসি, দ্যাট মিনস পাবলিক সার্ভিস কমিশন আর কলেজ সার্ভিস কমিশন, যে অ্যাসপেক্টেই হোক না কেন, সেখানে কিন্তু পিএইচডি থাকলে এবং সিএসআই নেট থাকলে মার্কসের একটা ওয়েটেজ থাকে।
আর সিএসআর নেট ছাড়া টেকনিক্যালি ইউ কান বি you are not eligible to apply for any kind of professorship. Next. Access to CSR labs. এবার ধরা যাক একটা ক্যান্ডিডেট সিএসআর নেট কোয়ালিফাই করলো, কোয়ালিফাই করার পর অ্যাপার্ট ফ্রম পিএইচডি, অ্যাপার্ট ফ্রম এনি কাইন্ড অফ থিং, তাছাড়াও যে সুবিধাটা তারা পাবে, কোয়ালিফাইটা করার পর দে উইল বি admitted or they will be appointed as scientists or scholars in CSR lab. CSR ল্যাবের কিন্তু অনেকগুলো অপশনসও রয়েছে, তো আমরা ডেফিনেটলি সেই জায়গাটাকেও কিন্তু এক্সপ্লোর করব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইট স্ট্রেনথেন্স দ্য অ্যালাইড এক্সামস। তার মানে আমি যদি সিএসআর নেট আমি লাইফ সায়েন্সটাকেই ধরলাম, সেটাকেই যদি কোয়ালিফাই করি, তাহলে একই প্রিপারেশনে, সেম প্রিপারেশনে কিন্তু সাবসিকুয়েন্টলি অনেকগুলো এক্সামিনেশন কিন্তু কোয়ালিফাই হয়ে যাচ্ছে। 1 নম্বর, সেখানে গেট এক্সেল, সেটাও কোয়ালিফাই হয়ে যাচ্ছে, কারণ ইটস প্রিটি ইজি, একটা হলে অনেকগুলো এক্সামিনেশন কোয়ালিফাই হয়। নেক্সট হচ্ছে গেট এক্সেল অ্যান্ড বিটি। তাছাড়া কি টিআইএফআর, এরকম অনেকগুলো এক্সামিনেশন চলে, যে এক্সামিনেশনগুলো কিন্তু ওভারঅল হেল্প করে বা বুস্ট আপ করে প্রিপারেশনটাকে। নেক্সট, ইয়েস, কারা কারা এই এক্সামটা দিতে পারবে আমরা সেই জায়গাটাকেও একটু দেখি। প্রথম হচ্ছে, when it comes to this examination, জেনারেল অর ইডব্লিউএস এই ক্যাটাগরিতে যারা বিলং করছে, তাদের যদি এমএসসি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যদি তাদের ক্লিয়ার করা থাকে, ধরা যাক সে এমএসসি পাস আউট হয়ে গেছে, বা এখনকার ফরম্যাটে 4 ইয়ার বিএসসি উইথ 1 ইয়ার রিসার্চ, এই ফ্যাক্টরটা যদি তার কভার করা থাকে, তাহলে কিন্তু সে এলিজিবল ফর সিএসআর নেট। মার্ক মাই পয়েন্ট, আবারও রিপিট করছি, যারা এমএসসি কমপ্লিট করে নিয়েছে তাদের জন্য তো ডেফিনেটলি ইন দ্য ফিল্ড অফ এনি কাইন্ড অফ বায়োলজিক্যাল সায়েন্সেস, সেটা জুলজি হতে পারে, বটনি হতে পারে, ফিজিওলজি হতে পারে, জেনেটিক্স হতে পারে, মলিকুলার বায়োলজি হতে পারে, এনি ফিল্ড, তাতে যদি মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু তারা তার এই এক্সামটার জন্য এলিজিবল। তাছাড়া কি একইভাবে অন্যান্য ক্যাটাগরিতেও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নিই। যদি জেনারেল ক্যান্ডিডেট হয়, তাহলে কিন্তু তাকে এমএসসিতে মিনিমাম যেটা কোয়ালিফাইং মার্কস, দ্যাট ইজ 55%, এটা কিন্তু তাদের পেতেই হবে। যদি তারা ক্যাটাগরি ওয়াইজ ওবিসি আর এসসি এসটি হয়, তাহলে কিন্তু 50% মার্কস দিয়েও তারা কিন্তু এলিজিবল হবে। তো এই জায়গাটা কিন্তু সবাই একটু খেয়াল রেখো। ইফ ইউ আর এ জেনারেল ক্যান্ডিডেট, দেন 55% মার্কস all over the career is essential, and if you are an OBC or SC or ST category student, then definitely 50% marks is essential. তাহলে কি কি কভার করলাম? প্রথম হচ্ছে এক্সামটার কি কি প্রসপেক্ট, সেকেন্ড হচ্ছে কারা কারা দিতে পারবে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপরেও বেশ কিছু জায়গা আমরা কভার করব, আপার এজ লিমিট। আপার এজ লিমিট যদি ধরি, যদি জিআরএফ এর আপার এজ লিমিট ধরি, টেকনিক্যালি এই যে এক্সামিনেশনটা সিএসআর নেট, এই সিএসআর নেটের 3টে টায়ার হয় রিগার্ডিং কোয়ালিফিকেশন। কি কি? 1 নম্বর হচ্ছে জিআরএফ, সেকেন্ড হচ্ছে এলএস, থার্ড হচ্ছে যেটা রিসেন্টলি ইন্ট্রোডিউসড হয়েছে পিএইচডি অনলি ক্যাটাগরি। পিএইচডি অনলি ক্যাটাগরি, এদের মধ্যে জিআরএফ এর মার্কস সবচেয়ে বেশি লাগে, যেটা আমি যদি জেনারেল ক্যান্ডিডেটের অ্যাসপেক্টে ধরি, অ্যাভারেজ একটা মার্কস আমি বলছি কত তুলতে হয়। টোটাল মার্কস থাকে হচ্ছে 200। আরো ডিটেলসে আমরা আসবো মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, একটা ওভারঅল আইডিয়া তাও দিয়ে রাখি। ইফ টোটাল মার্কস ইজ 200, দেন ইফ ইউ হ্যাভ টু কোয়ালিফাই জিআরএফ, তাহলে জিআরএফ এর জন্য কিন্তু মিনিমাম তোমাকে যেটা পেতে হবে, দ্যাট ইজ 115 প্লাস। এটা থাকলে তুমি সেফ।
115 প্লাস পেলে তুমি সেফ। আমি এর নিচে অনেকে পেয়েছে, এর উপরে অনেকে পেয়েছে, বাট 115টা আমি ধরে রাখি যে এটা একটা সেফেস্ট অপশন। এটা পেলে ইউ আর এলিজিবল ফর জিআরএফ। আমি জেনারেল ক্যান্ডিডেটদের রেসপেক্টে বলছি। when it comes to LS, এটাতে নিয়ার অ্যাবাউট 108 থেকে 112 এই মার্কসটাতে এলএস ক্যাটাগরি সেফ। আর থার্ড যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এর নিচে যদি অলমোস্ট ওই 90 to 100 এই টায়ারের মধ্যে হলে পিএইচডি অনলি ক্যাটাগরিতে তোমরা এলিজিবল হবে। বাট আই উইল অলওয়েজ প্রপোজ যে যদি প্রিপারেশনটাই নাও, এমনভাবে প্রিপেয়ার্ড হও যাতে করে জিআরএফ টায়ারটার আন্ডারেই তোমরা যেতে পারো। দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট শুড বি অন ইয়োর উইশ লিস্ট। জুনিয়র রিসার্চ ফেলো, তার জন্য আপার এজ লিমিট কিন্তু 30 ইয়ার্স। অ্যান্ড টু হ্যাভ মানে উইদিন দিস এক্সামটা কোয়ালিফাই করার পর, সার্টিফিকেশনটা পাওয়ার পর থেকে ঠিক সময় পাবে হচ্ছে 2 বছর। তার মধ্যে ইউ হ্যাভ টু রেজিস্টার ইউরসেলফ ইন এনি অফ দ্য ল্যাবস সো দ্যাট ইউ ক্যান কন্টিনিউ ইউর পিএইচডি। এটা হচ্ছে একটা বেসিক ওভারভিউ। এবার চলে আসি কি কন্ডাক্ট করে। আগে যেমন জিনিসটা আমরা যখন আমরা কোয়ালিফাই করেছি সেই সময় আমরা একটা ওএমআর শিটে পরীক্ষা দিতাম। এখন কিন্তু কন্ডাক্ট করে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তার মানে সিবিটি বেসড টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট কিন্তু এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ডেফিনেটলি অনলাইন মোড কম্পিউটার বেসড টেস্ট। ডিউরেশন এক্সামটার 3 আওয়ার্স, একটাই সিটিং এ হবে 3 আওয়ার্স। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই একটু ফলো আপ করবে আমার সাথে। এক্সামিনেশনের স্ট্রাকচারটা কিরকম? 3টে পার্ট হবে। পার্ট এ উইচ ইজ জেনারেল অ্যাপটিটিউড, যেখানে আমাদের অ্যাটেন্ড করতে হয় 15 কোয়েশ্চেন্স, নাম্বার থাকে হচ্ছে 20টা কোয়েশ্চেন, তাহলে 15 কোয়েশ্চেন্স আউট অফ 20, এটা হচ্ছে দরকার ফর পার্ট এ। কামিং টু পার্ট বি, এখানে থাকে 50টা কোয়েশ্চেন, আমাদের অপ্ট করতে হবে 35টা কোয়েশ্চেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পার্ট সি, এখানে 75 কোয়েশ্চেন্স থাকে, তার মধ্যে আমাদের অপ্ট করতে হয় 25 কোয়েশ্চেন। এক একটা কোয়েশ্চেন হচ্ছে 4 মার্কস, অ্যান্ড রেস্ট অফ দ্য পোর্শন এক একটা কোয়েশ্চেন 2 মার্কস করে। এরপরেও যেটা সবচেয়ে বেশি মাথায় রাখার বিষয়, দ্যাট ইজ none other than for every incorrect answer 25% of the allotted marks will be deducted. very very important point, সব সময় মাথায় রাখবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, তাই জন্য যেমন তেমন করে একটা অপশন চুজ করে দিলাম সেটা কিন্তু এসআর নেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এটা কিন্তু ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। মানে যদি একটা 4 মার্কস ভুল করো, তাহলে টেকনিক্যালি ইউ উইল বি দ্য মার্কস ডিডাক্টেড উইল বি 5 মার্কস। একটা পার্ট সি যদি ভুল করো, তাহলে 5 নম্বর চলে গেল। তো এইভাবেই কিন্তু স্ক্রিনিংটা হয়, এইভাবেই কিন্তু ব্যাপারটাকে সাথে আমাদেরকে হ্যাবিচুয়েট করাতে হবে তোমাদের, এবং ইভেন্চুয়ালি উই উইল বি এবল টু অ্যানালাইজ হাউ টু অ্যাপ্রোচ দ্য এক্সামিনেশন। As I stated before, frequency twice a year, one is at June, one is at December, সেটা প্লাস মাইনাস হতে পারে টাইমিংটা। অ্যান্ড তো আদার দ্যান দ্যাট, জাস্ট একটা ওভারভিউ দেওয়া যে স্টাইপেন্ডের স্ট্রাকচারটা কিরকম থাকে। when you are a জিআরএফ, তুমি এক্সামটা ধরা যাক জিআরএফ টায়ারের আন্ডারে কোয়ালিফাই করলে, আমি একদম আপার টায়ারটা ধরছি জিআরএফ, সেখানে ইউ আর এলিজিবল টু গেট স্টাইপেন্ড। কখন পাবে? তুমি জিআরএফটা কোয়ালিফাই করার পর উইদিন 2 ইয়ার্স ইউ হ্যাভ টু গেট অ্যাপয়েন্টেড অর রেজিস্টার্ড ইন এ স্পেসিফিক ল্যাব। সেটা কোনো ইউনিভার্সিটি হতে পারে, সেটা কোনো ইনস্টিটিউট হতে পারে। ইভেন্চুয়ালি উই উইল গাইড ইউ ইন দ্য প্রসেস। তো সেখানে রেজিস্টার্ড হওয়ার পর থেকে একটা পোর্টাল ওপেন হবে, সেখানে তোমাদের স্কলারশিপ ঢুকতে থাকবে। তো প্রথম 2 বছর টেনিওরটা থাকে ইন রিসার্চ ফর জিআরএফ,
2 বছরের পর থেকে সেটা হয়ে যায় এসআরএফ। এই জেআরএফ এর টেনিওর পিরিয়ডে তোমাদের অ্যামাউন্ট তোমরা পাবে হচ্ছে 37,000 প্লাস এইচআরএ থাকে। সেটাই যখন এসআরএফ হয়ে যাবে তখন কিন্তু দ্যাট অ্যামাউন্ট ইনক্রিজেস টু 42,000 প্লাস এইচআরএ। এন্টায়ার টেনিওর স্কলারশিপের দ্যাট ইজ 5 years. So technically you are supposed to complete your PhD within 5 years. That is supposed to. তো এই হচ্ছে একটা এন্টায়ার পে স্কেল রিগার্ডিং জেআরএফ অ্যান্ড এসআরএফ ফর দ্য আপার টায়ার ইফ ইউ কোয়ালিফাই ফর জেআরএফ। সেকেন্ড টায়ার এলএস এর জন্য অ্যাজ সাচ কোনো স্টাইপেন্ড তোমরা পাবে না। ইউ উইল বি এলিজিবল ফর পিএইচডি অর ইউ উইল বি এলিজিবল ফর প্রফেসরশিপ, কিন্তু সেখানে কোনো ল্যাবে জয়েন করলে এলএস পাওয়ার জন্য তোমাদের কোনো স্কলারশিপ কিন্তু অ্যালোটেড থাকবে না, মাইন্ড ইট। সেকেন্ড টায়ারটার জন্য কি কি পেতে পারো? একাডেমিক পাথ পেতে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ, অ্যাসোসিয়েট, দেন প্রফেসর। This is kind of an overall roadmap. If you are opting for academics, this is supposed to be the roadmap. As I stated before, যে এছাড়াও আর কি কি অপশনস থাকতে পারে যদি এই এক্সামটা কোয়ালিফাই করো। সেখানে as PhD aspirant you can join the CSIR national laboratories. You can also enter in the field of biotech and pharma as a project scientist, as a project instructor. এই সমস্ত পোস্টগুলোতে বিভিন্ন মেডিকেল কোম্পানিগুলোতে অ্যাজ সায়েন্টিস্ট পজিশন তোমরা কিন্তু অপ্ট করতে পারো। নেক্সট, গভর্নমেন্ট রিসার্চ বডিজ যেমন ডিবিটি বা আইসিএমআর বা আইকার, এইগুলোতেও কিন্তু অপরচুনিটি থাকে। যদি কেউ ফার্দার স্টাডি করতে চাও আফটার পিএইচডি, দ্যাট ইজ দ্য অনলি অপশন লাইক পোস্ট ডক্টরেট। যাদের মনে হয় যে তারা এক্সেপশনালি ট্রেন্ড ফর রিসার্চ মাইন্ডসেট, দেন দে ক্যান অপ্ট ফর পোস্ট ডক্টরিয়াল রিসার্চ। Other than that, definitely the teaching profession or the educating profession will be applicable for you. আরেকটা কি, ধরা যাক কেউ গভর্নমেন্ট সেক্টরে যেতে চাইলো না, কমপ্লিটলি চাইলো যে নিজের রাইটিং স্কিলটাকে এনহ্যান্স করবে, তো সায়েন্টিফিক রাইটিং স্কিল ইজ অলসো অ্যান অপশন। সেখানে তোমার যদি এই এক্সামটা কোয়ালিফাই করা থাকে তাহলে ডেফিনেটলি ইউ উইল গেট অ্যান অ্যাডেড ওয়েটেজ টু ইট। So this is the overall roadmap to it. You can go through it. Nothing more than what I have discussed till now. So these are all the future prospects I have just discussed. So, and why prepare with us? এখানে আমাদের সাথে প্রিপেয়ার করার উদ্দেশ্যটা কি? First of all, mentorship. যারা যারা mentor, each and every one of us, we are all CSIR NET qualified, specifically on the upper tier. Next, we have offline as well as online flexible classes. Next, we have our recorded lectures. এক একটা ক্লাসের সেশনের পর that will be recorded and you will get the access of those recorded lectures as well. Regular mock tests as well as test series will be available. And last but not the least, we have doubt clearing sessions. So this is the overall approach when it comes to the preparation and how our institute will help you in this journey. That is the roadmap. So thank you, all of you. I hope you are quite aware now regarding this examination. কারা কারা দিতে পারবে, দেওয়ার পর কি কি প্রসপেক্ট আছে, কিভাবে পিএইচডি জার্নিটাকে এনহ্যান্স করবে আফটার দিস এক্সামিনেশন, and not only that, how you will get the financial support out of it. এক্সামের কি কি ডিটেইলিং, সেখানে পার্ট ওয়াইজ ভাগগুলো কিভাবে হবে, কোনটাতে কত পার্ট অপ্ট করতে হবে এবং মার্কস কিরকম হবে, জিআরএফ পেতে গেলে কত মার্কস পেতে হবে 200-তে, এলএস পেতে গেলে কিরকম থাকে, পিএইচডি অনলি ক্যাটাগরিতে কিরকম মার্কসের ডিস্ট্রিবিউশন বা আপলিফমেন্ট হয়, সেই এভরিথিং is detailed over here. So I guess it's clear to all of you right now regarding the examination. Thank you for this entire session. Be with us.